বন্ধুরা, সংখ্যার ধারণা অধ্যায়ের বিগত প্রশ্ন সমাধানের আমরা গত লেসনে 9 পর্যন্ত প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে আমি 10 থেকে 20 অর্থাৎ 11টি বাকি 11টি প্রশ্নের মাধ্যমে সংখ্যার ধারণা অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি বাক্সে এম সংখ্যক চকলেট আছে। চকলেটগুলো 16 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার পর 6টি অবশিষ্ট থাকে। নিচের কোনটি অবশ্যই সত্য? অর্থাৎ এই অনুচ্ছেদ অনুযায়ী নিচের 4টি অপশনের মধ্যে কোন অপশনটি সত্য হবে সেটি আমাদের খুঁজে বের করতে হবে। এখন প্রশ্নটি হচ্ছে, একটা বাক্স, সেখানে এম সংখ্যক চকোলেট আছে। এম সংখ্যক কত সেটা আমরা জানি না, কিন্তু সেগুলোকে 16 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়। তো কখন আমরা 16 জন শিক্ষার্থীর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক চকলেট ভাগ করে দিতে পারবো? হয় 16 জন ব্যক্তির মধ্যেই 16টি চকলেট ভাগ করে দিতে পারবো, যারা সবাই একটি করে পাবে, অথবা 32 জন লোকের মধ্যে চকলেট ভাগ করে দিতে পারবো, যারা দুটি করে পাবে। মানে 16 জন লোকের মধ্যে 32টা চকলেট দিলে দুটি করে পাবে। আবার 3 16 48টা চকলেট যদি 16 জনের মধ্যে ভাগ করে দেওয়া যায়, তাহলেও তারা 3টি সমান করে পাবে। কিন্তু তারপরেও 6টি অবশিষ্ট থাকে। এই 6টি অবশিষ্ট থাকার মানে হলো 6টি চকলেট অবশিষ্ট থাকার মানে হলো সেখানে 16টি তো আছেই, তার অতিরিক্ত 6টি আছে। তাহলে 16 আর 6 হচ্ছে 22। তার মানে প্রাথমিকভাবে এম এর মান আমরা 22 হিসাবে নিতে পারি। তবে এম এর মান যদি কেউ 22 না ধরে, এম ইকুয়াল 16 দুগুণে 32 আর 6 33 34 35 36 37 38 ধরে, সেটাও হতে পারে। আবার 48 আর 6 54 ধরলেও এম এর মান হতে পারে। তবে আমরা ছোটোটি ধরে ক্যালকুলেশন যদি করি, তাহলে এখানে এম এর মান হচ্ছে 22। তাহলে এম প্লাস 4 মানে আরও 22-এর সাথে 4 যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় 26। তাকে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে বিভাজ্য হবে কি না? যদি বিভাজ্য হয় তাহলে এটি সত্য, কিন্তু 26কে তো আর 8 দ্বারা ভাগ করা যায় না, 24কে 8 দ্বারা ভাগ করা যায়। কাজেই এটি সত্য কথা নয় বা অসত্য কথা। তারপর এম মাইনাস 2 রাশিটি 4 দ্বারা বিভাজ্য। এম মাইনাস 2 বলতে 22 মাইনাস 2, এম মাইনাস 2 মানে হচ্ছে 22 মাইনাস 2 মানে 20। তাহলে 20 4 দ্বারা বিভাজ্য। তো 20 তো 4 দ্বারা বিভাজ্য, রেজাল্ট হচ্ছে 5, অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। কাজে সঠিক উত্তর হচ্ছে খ। তাহলে পরেরটি দেখি আমরা। এম প্লাস 6 রাশিটি 8 দ্বারা বিভাজ্য। এম প্লাস 6 বলতে 22-এর সাথে আরও 6 মানে 28। 28 কি 8 দ্বারা বিভাজ্য? না বন্ধুরা, 28 8 দ্বারা বিভাজ্য নয়, কাজে এটি সঠিক উত্তর হবে না। তারপর এম প্লাস 2 রাশিটি 4 দ্বারা বিভাজ্য কিনা। এম প্লাস 2 তাহলে 22 যোগ 2 তাহলে হয় 24। তাহলে 24ও আমরা জানি 4 দ্বারা বিভাজ্য, 4 4 24, কাজেই এটিও সঠিক উত্তর। তাহলে এ ধরনের প্রশ্ন আমরা অপশন টেস্ট করার মাধ্যমে করতে পারি। তবে এই যে এম সংখ্যক চকলেট, সেটিকে আমরা কখন 22 উত্তর হয় সেটি জানার জন্য আমাদেরকে 16 জন ব্যক্তির মধ্যে সমান সংখ্যক চকলেট ভাগ করে দিতে হবে। তাহলে কখন আমরা সমান সংখ্যক চকলেট ভাগ করে দিতে পারবো? যখন আমার কাছে 16টা থাকবে। তারপর বলছে আরও 6টি অবশিষ্ট থাকে। তাহলে 16টা থাকার পরও 6টি আছে। কেউ এটাকে 16 এর ডাবল ধরে 16 দুগুণে 32 এবং তার সাথে 6 যোগ করেও এম এর মান ধরতে পারে, সেটি তাদের ব্যক্তিগত বিষয়। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? আমরা এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য একটি মোবাইল নাম্বার মুখস্থ করার কথা বলছিলাম। সেটি হলো 4422322322322321। এখান থেকে প্রতি দশকে কতটি মৌলিক সংখ্যা সেটা আমরা বের করতে পারি। তাহলে 43 থেকে 60 পর্যন্ত কতটি? 10 20 30 40। তাহলে 40-এর পর 40 থেকে 50-এ 3টা, 50 থেকে 60-এ হচ্ছে 2টা। তাহলে টোটাল আছে 5টি। কিন্তু এখানে আমার একটা রেঞ্জ দিয়েছে, সেই রেঞ্জটি হলো 43 থেকে, 40 থেকে নয়। কাজেই 40 থেকে হইলে 5 উত্তর হইতো। এখন যেহেতু এখানে কত থেকে বলতেছে 43 থেকে, তাহলে আমার 40 থেকে 43-এর ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে সেটি বাদ যাবে। তাহলে 40 থেকে 43-এর ভিতরে মৌলিক সংখ্যা হলো 41। তাহলে সঠিক উত্তর হবে 5 বিয়োগ 1, তাহলে 4। কিন্তু যদি আরও বলতো 43 থেকে 60-এর মধ্যে, মধ্যে মানে এই দুটি সংখ্যাও বোঝায়, এইখানে কিন্তু অনেক সময় স্পেসিফিকেশন করে দেবে, বলবে এই দুটি সংখ্যা সহ অথবা এই দুটি সংখ্যা ছাড়া। তাহলে সহ বললে উত্তর হচ্ছে 4, যদি আবার একই সাথে ছাড়া বলে তখন উত্তর হবে 3। তাহলে পরের প্রশ্নে যাই আমরা। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত।
60 থেকে 80। তো 60-এর কাছাকাছি মৌলিক সংখ্যা কত আর 80-এর কাছাকাছি মৌলিক সংখ্যা কত? তো 80-এর কাছাকাছি মৌলিক সংখ্যা হচ্ছে 79, তার কারণে এটি কিছু দ্বারাই বিভাজ্য নয়। 9 7 16, 16কে 3 দ্বারা বিভাজ্য করা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, কাজেই 79 কোনো কিছুই দ্বারা বিভাজ্য নয়, 79 একটি মৌলিক সংখ্যা। আবার 60-এর পার্শ্ববর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 61। 61কে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাওয়া যায় 18। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 18। বন্ধুরা, এগুলো সবই বিগত সালের প্রশ্নে এসেছিল। তারপরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি √2 ও √3-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? চাওয়া হয়েছে কি দেখেন, মূলদ সংখ্যা, তার মানে অমূলদ সংখ্যা চাইনি। এখন অমূলদ সংখ্যা কোনগুলো সেইগুলো আমরা চিনি। অমূলদ সংখ্যা হচ্ছে যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল করলে সেটি একটি অমূলদ সংখ্যা। তারপর তারপর হচ্ছে পাই, এগুলো হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যার সাথে আপনারা জেনে রাখুন, যে কোনো কিছু যোগ করলে অমূলদ সংখ্যা হয়, যে কোনো কিছু গুণ করলে অমূলদ সংখ্যার সাথে কোনো কিছু যোগ বা গুণ বা ভাগ করলে সেটি অমূলদই থেকে যায়। কাজেই √2 ও √3 হচ্ছে নিজেরা একটি অমূলদ সংখ্যা, কিন্তু খুঁজে বের করতে হবে মূলদ সংখ্যা। তাহলে আমরা কি খুঁজবো? তাহলে নিঃসন্দেহে যোগ করলে এটি অমূলদ সংখ্যা হয়ে যাবে, এটি বাদ, আমাদের এই প্রশ্নর বাদ। তারপর 1.5 দেখা যাচ্ছে এটি সংখ্যা বা বদ্ধ সংখ্যা। আমরা জানি যদি মিলে না যায় তাহলে সেটি অমূলদ সংখ্যা, যদি আটক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে সেটি মূলদ সংখ্যা। তাহলে এটি একটি আমাদের সঠিক প্রশ্নের উত্তর হতে পারে। আবার 1.8 এটিকেও দেখা যাচ্ছে একটি মূলদ সংখ্যা, কিন্তু 1.8 হচ্ছে আবার এই সীমানার বাইরে, √2 এবং √3 সীমানার বাইরে। √2 মানে কত এবং √3 মানে কত? √3 এবং √2 এই দুটো আমাদের পরবর্তী ক্লাস বর্গমূল অধ্যায়ে আমরা বের করা শিখব, কীভাবে √2 এবং √3-এর মান বের করা যায়। তাহলে কিন্তু মুখস্থ রাখলেও আমাদের একটু সুবিধা হবে, যেটা বিভিন্ন জায়গায় √2 এর মান 1.414, আরও চলতেছে এভাবে। √3 এর মান 1.7320 এভাবে চলতেছে। তাহলে দেখা যাচ্ছে 1.4 এবং 1.7 এই দুটার মাঝখানে কি আছে? এই দুটার মাঝখানে 1.5, 1.6, 1.7 নয়। তাহলে সঠিক উত্তর হিসাবে আমরা 1.5 নেব, কিন্তু 1.8 হচ্ছে এই সীমানার বাইরে। এভাবে আমরা এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারি। তারপর 14 নম্বর প্রশ্ন হচ্ছে, দুইটি ধারাবাহিক পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত? আমরা এই ধরনের প্রশ্ন খুব সহজে এস প্লাস অথবা -n² সূত্র দিয়ে সমাধান করতে পারি, যেখানে এস এর মান হচ্ছে একটা সমষ্টি আর এন হচ্ছে যতটি সংখ্যার যোগফল চাওয়া হয়েছে। তাহলে এখানে প্রথম তিনটির যোগফল 27, শেষ তিনটির যোগফল কত? তাহলে 27, শেষটা চাইলে প্লাস, পূর্বের চাইলে মাইনাস, তাহলে প্লাস, তিনটি চাওয়া হয়েছে তাহলে 9, তাহলে 9 আর 7 হচ্ছে 16, 16 এর 6, তারপর 2 আর 3। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, এই ধরনের প্রশ্নগুলো আমরা এই পদ্ধতিতেই সবচেয়ে সহজভাবে করতে পারি। এরপরের প্রশ্ন হচ্ছে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 240, বৃহত্তম সংখ্যা দুটির যোগফল কত? দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ব্যাংকে এসেছিল, বাংলাদেশ ব্যাংকের এডি লেভেলেও এই ধরনের প্রশ্ন এসেছিল, তবে সেটি ইংলিশে এসেছিল। তবে অঙ্ক যদি পারা যায় সেটি বাংলা বা ইংলিশ কোনো মিডিয়াম ফ্যাক্ট না। তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 240 হলে বৃহত্তম সংখ্যা দুটির যোগফল কত? তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে 240, এখান থেকে যদি আমরা 240কে ডিরেক্ট 3 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা মাঝের সংখ্যা বা তার অ্যাভারেজ বা গড় পেয়ে যাব। তাহলে 3 8 হচ্ছে 24, তাহলে 0, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম বন্ধুরা 80। 80 হচ্ছে এর মাঝখানের সংখ্যাটা। তাহলে বৃহত্তম সংখ্যা যদি চায় তাহলে এর আগে একটা সংখ্যা আছে 79, আবার এর পরে একটা সংখ্যা আছে 81। তাহলে এই দুইটা বড়, তাহলে এই দুইটা বড় এর যোগফল কত? এই দুইটা বড় এর যোগফল হচ্ছে 80, 80 160 আর হচ্ছে 161। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর। এভাবে আমরা গড়ের মাধ্যমে এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারি। তারপর 60টি ক্রমিক সংখ্যার 16 নম্বর প্রশ্ন, 60টি ক্রমিক সংখ্যার গড় 33, বৃহত্তম সংখ্যাটি কত? একইভাবে আমরা গড় যেহেতু 33, তার মানে 7টি সংখ্যা, তাহলে সবার মাঝখানের সংখ্যাটি হচ্ছে 33, তার কারণ সংখ্যাগুলো ক্রমিক সংখ্যা, আর ক্রমিক সংখ্যাই হচ্ছে ক্রম বজায় রেখে বা ধারা বজায় রেখে চলে। তাহলে 33 যদি মাঝের সংখ্যা হয় তাহলে এর বামেও আরও 3টা সংখ্যা আছে এবং ডানেও 3টা সংখ্যা আছে। কে 3টা সংখ্যা আছে? 34 আছে, 35 আছে এবং 36 আছে। তাহলে চাওয়া হয়েছে কি বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে 36, তাহলে 36 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 5টি ক্রমিক
বিজোড় সংখ্যার গড় হচ্ছে 61। 5টি ক্রমিক জোড় বা বিজোড় সংখ্যার গড় যেটাই দেওয়া থাকুক না কেন, এই ধরনের প্রশ্ন খুব সহজেই সমাধান করা যাবে গড়ের নিয়মে। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত। তাহলে বৃহত্তম সংখ্যার বিজোড় সংখ্যার গড় দেওয়া আছে 61। তাহলে বিজোড় সংখ্যার গড় যদি 61 দেওয়া থাকে, তাহলে আমরা এখানে 61 হচ্ছে মাঝখানের সংখ্যাটা হিসেবে বিবেচনা করব। তাহলে যেহেতু 5টি সংখ্যা, তাহলে এর পরে আরও 2টা সংখ্যা আছে এবং এর পূর্বেও আরও 2টা সংখ্যা আছে। তাহলে পূর্বে কে কে আছে? পূর্বে আছে 59 এবং 57। আবার পরে কি আছে? 63 এবং 65। যেহেতু এগুলো বিজোড় সংখ্যা, তার মানে 2 করে পার্থক্য থাকবে। তাহলে এই যে বৃহত্তম 65 এবং 57, এই 65 এবং 57 এর অন্তর্গত। তাহলে এদিকে 60 মেলাতে 3, এদিকে 5 বেশি, তাহলে 8। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 8। তাহলে এর পরের প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটি কি? যে দুইটি সংখ্যার যোগফল 48, তাদের গুণফল 432, তবে বড় সংখ্যাটি কত? বন্ধুরা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা যদি রেগুলার নিয়মে করি বা সূত্র প্রয়োগ করে করি, তাহলে অনেক বড় হয়ে যাবে। দুটি সংখ্যার যোগফল 48, অর্থাৎ একটি এক্স, একটি ওয়াই বা একটি এ, একটা বি ধরে করলে আমরা কিন্তু যে তাদের যোগফল এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 48 পাবো। তারপর তাদের গুণফল এ বি হচ্ছে কত পাবো? 432 দেওয়া থাকবে। তারপর এ মাইনাস বি সূত্র প্রয়োগ করে মান বের করার পর আমরা বড় সংখ্যাটি খুঁজে বের করব। তবে বন্ধুরা, আমরা যদি অপশন টেস্টের মাধ্যমে সমাধান করতে চাই, তাহলে খুব সহজেই এই ধরনের প্রশ্ন সমাধান করা যাবে। তাহলে দেখুন, বড় সংখ্যাটি চাওয়া হয়েছে, তাহলে এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 48 এবং এখানে যেহেতু বড় সংখ্যাটি চাওয়া হয়েছে এবং অপশনের সবগুলোই বড় সংখ্যাই হবে, যে কোনো একটা বড় সংখ্যা হবে এর মধ্যে। এখন দেখেন, যদি আমরা দুইটার যোগফল 48 হয়, তাহলে 40 একটা নিলে আরেকটি কত হবে? আরেকটি হবে 8। তাহলে ওই 8 আর 40-এর গুণফল শেষে কিন্তু অবশ্যই 8-এর সাথে 40 গুণ দিলে শেষে অবশ্যই 0 আসবে, কিন্তু তাদের গুণফলে কিন্তু শেষে কত আসতেছে? 2 আসতেছে। কাজেই অপশন টেস্টের বেলায় আমরা দেখি 40 কখনো উত্তর হতে পারে না। তারপর যদি 48 নেই, তাহলে 48 কি আর 48 দুটি সংখ্যার গুণফল হইতে পারে? তার একটা 0 হবে, আর 0-এর সাথে 48 গুণ দিলে তো 0 হবে। কাজেই এটাও প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর হবে না। এরপর যদি আমরা দেখি 37 আর 11 মিলে হচ্ছে 48। এখন এই দুইটার গুণফল হচ্ছে কত হইতে হবে? 432। আমরা দেখতেই পাচ্ছি 7 এককে 7 হয়, তার মানে শেষের ডিজিটটি 2 না এসে 7 আসে, কাজে এটিও সঠিক উত্তর নয়। এখন যদি আমরা দেখি 36, তাহলে 36 আর কে? 36 আর হচ্ছে 36-এর সাথে 12 যোগ করলে 48 হয়। এখন 36 গুণন 12 যদি আমরা করি, তাহলে কিন্তু গুণফল কত আসতে হবে? 432। তাহলে দেখতেই পাচ্ছি বাকি তিনটার একটাতেও গুণফল এটা হতো না। এমনকি আমাদের গুণ না করেও বুঝতে পারতেছি 6 × 12, অর্থাৎ শেষের ডিজিটটি 2ই আসবে। কাজেই এই 36ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি হচ্ছে এই ধরনের প্রশ্ন সমাধানের সবচেয়ে সহজ উপায়। এই প্রশ্নটি কিন্তু 31 নম্বর বিসিএসে এসেছিল। এরপর হচ্ছে 12 ও 96-এর মধ্যে ব্র্যাকেটে দেখেন একটা বিষয় বলে দিছে, এই দুটি সংখ্যা সহ কতটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তাহলে 12 ও 96-এর মধ্যে এখানে সীমানা যাই থাকুক না কেন, আমরা সবসময় এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য শেষের যে সংখ্যাটি সেটিকে যেটি দ্বারা বিভাজ্যের কথা বলছে সেটি দ্বারা ভাগ করে দেব। তাহলে 4 দ্বারা ভাগ করব। তাহলে 4 2 8, 1 6 4 4 16। তাহলে এটা হচ্ছে, যদি আমরা বড় সংখ্যাটিকে ডিরেক্ট কত দ্বারা বিভাজ্য সেটি দ্বারা ভাগ করি, তাহলে আমরা 1 থেকে 96 পর্যন্ত বিভাজ্য সংখ্যা পেয়ে যাব। কিন্তু এখানে সীমানা দিয়ে দিয়েছে একটা আমাদের 12, তার মানে 1 থেকে 12 পর্যন্ত যতটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, আমাকে সেই সংখ্যাগুলো বাদ দিতে হবে। তাহলে 1 থেকে 12 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য হচ্ছে একটা 4, একটা 8, তারপর 12, কিন্তু 12 থেকেই আমার সীমানা বলে দিছে যে এই দুটি সংখ্যা সহ। তাহলে 12, 16, 20, 24 এভাবে আমাদের নিতে হবে। কিন্তু আমরা জানি আমাদের রেজাল্ট হচ্ছে 24। তাহলে রেজাল্ট যদি 24 হয়, তাহলে সেখান থেকে এই দুটি বাদ দিতে হবে। তো তাহলে এই দুটি যদি বাদ দিই, তাহলে উত্তর পাওয়া যাবে কত? উত্তর পাওয়া যাবে 22। তাহলে 22 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর বন্ধুরা 20 নাম্বার, এবং এই প্রশ্নের মাধ্যমে আমি সংখ্যার ধারণা অধ্যায়ের বিগত সালের প্রশ্ন আলোচনার পার্ট শেষ করব। তার পরবর্তীতে আমরা বর্গ ও বর্গমূল অধ্যায় আলোচনা করব। দেখেন, এখানে একটি সূত্রের কথা বলা আছে যে নিঃশেষে বিভাজ্য না হলে নিচের কোনটি শর্ত? তার মানে
কোনটি সত্য সূত্র বা কোনটি সঠিক সেটি আমাদের বের করতে বলছে। এখন অনেকেই বলতে পারেন এটি হচ্ছে যেটি মুখস্থ আমরা করব, এই নিঃশেষে বিভাজ্য না হলে 3টি সূত্র আছে, নিঃশেষে বিভাজ্য না হলে 3টি সূত্র আছে, এই মোট 3 আর 3 6টি সূত্র আছে। কিন্তু আমরা এই বয়সে এসে এই সূত্র আর মুখস্থের আশপাশ যাব না। এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য আমরা কি করব, আমরা একটা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগ শেষ থাকে এরকম একটা ভাগ করব, ছোট্ট একটা ভাগ, অর্থাৎ 2 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি তাহলে 3 দুগুণ 6, ভাগশেষ হচ্ছে 1। এখন এই বিষয়গুলো এখানে প্রয়োগ করলে যেটাতে প্রয়োগ হবে সঠিক হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা যদি এখানে ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ যোগ ভাজক এটা প্রমাণ করতে চাই, তাহলে ভাগফল কি আমাদের? ভাগফল হচ্ছে 3, অর্থাৎ 3 সমান ভাজ্য অর্থাৎ 7 বিয়োগ ভাগশেষ, তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6, তাহলে 6 যোগ আবার ভাজক মানে 2, তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে আমাদের 8 আর এদিকে রেজাল্ট দাঁড়াচ্ছে 3। তাহলে এই দুটো তো আমাদের সমান হওয়ার কথা, সমান হচ্ছে না, কাজে এটি সঠিক উত্তর হবে না। এইভাবে আমরা যদি এই অপশনটা দেখি তাহলে ভাজক কত আমাদের? ভাজক হচ্ছে আমাদের 2, তাহলে ডান পাশেও এই ক্যালকুলেশনগুলো করে 2 হতে হবে। তাহলে ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য হচ্ছে 7, ভাগশেষ হচ্ছে 1, তাহলে 7 থেকে 1 বাদ দিলে আমাদের কত পেয়ে যাচ্ছে? এটা 6, তারপর ভাগ কত? ভাগ হচ্ছে ভাগফল, ভাগফল হচ্ছে 3, তাহলে 6কে 3 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ এই যে ভাজক 2 আর এবার সে পুরো রেজাল্ট হচ্ছে 2, কাজেই এটা মিলে গেল, আমাদের সিদ্ধ হলো। তাহলে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে এই প্রশ্নের উত্তর করা যাবে, তাহলে সঠিক উত্তর হবে গ। এভাবে আমরা অপশন টেস্টের মাধ্যমে এবং সূত্র প্রয়োগের মাধ্যমে এই যে কোনো ধরনের প্রশ্ন, সংখ্যা অধ্যায়ে যে কোনো ধরনের প্রশ্ন সমাধান করতে পারি। বন্ধুরা, আপনারা যদি এরপরও কোনো প্রবলেমে পড়েন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এটার আপনাদের প্রবলেম সম্পর্কিত প্রশ্নগুলো তুলে ধরতে পারেন। ধন্যবাদ, আর পরবর্তী ভিডিওর জন্য পাশেই থাকুন।